আগামী সোমবার পশ্চিমবঙ্গে রাজনীতিতে উথাল পাথাল হতে চলেছে। তার কারণ এই মুহূর্তের বর্তমান মুখ্যমন্ত্রী একটি বিল পাশ করাতে চলেছেন সোমবার দিন। এবং আপনারা জানলে প্রত্যেকে খুশি হবেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের মতো দ্বিতীয় কোনো রাজনৈতিক দল যেন তৈরি হতে না পারে, তার চিরতরে ব্যবস্থা করার জন্য এই রকম একটা বিল আসছে, যেটাকে গ্যাংস্টার আইন নামে পরিচিত। এবং এই আইন এটা যখন ইমপ্লিমেন্ট হয়ে যাবে, তখন কল্পনাও করতে পারবেন না যে অপরাধীরা অপরাধ করার আগেই সাজাপ্রাপ্ত হবে এবং তাদেরকে 1 বছর, অন্তত কমপক্ষে 1 বছর তাদেরকে একেবারেই গ্রেপ্তার করে রেখে দেওয়া হবে এবং আরো ভয়াবহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সেই আইনে সংস্থান রয়েছে। অর্থাৎ আমরা এতদিন পর্যন্ত যে পশ্চিমবঙ্গের আইনগুলো দেখেছি, সেই আইনগুলো মূলত অপরাধ করার পর ব্যবস্থা নেওয়া। কিন্তু এই যে আইনটি আসতে চলেছে, এটা হচ্ছে আপনি অপরাধ করার আগেই যদি সরকার মনে করে যে আপনার কিছু কিছু ক্রাইটেরিয়া যেটা এই বিলের মধ্যে রয়েছে সেটা যদি ম্যাচ করে যায়, আপনি যদি হ্যাবিচুয়েট অফেন্ডার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার নামে এই আইনটি কার্যকর হতে পারে এবং অপরাধ সংগঠিত হওয়ার আগেই কিন্তু আপনার বিরুদ্ধে বড় সড় শাস্তির খাড়া নেমে আসতে পারে। আমি শোনাবো সেই গ্যাংস্টার আইন। পাশাপাশি আপনারা জানেন ইউনিফর্ম সিভিল কোড চালু হতে চলেছে, যেটা আমাদের সকলের দাবি ছিল যে এক দেশ এক নিশান এক প্রধান, যেটা শ্যামাপ্রসাদ মুখার্জির প্রধান বক্তব্য ছিল, সেটাও প্রতিষ্ঠিত হতে চলেছে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের পর। পশ্চিমবঙ্গেও আগামী সপ্তাহে এটা পাশ হবে আরো কড়া কড়া আইন, যেটা লাভ জেহাদ কিংবা ওই জমি সংক্রান্ত যে সমস্ত এই জমি জেহাদ যেগুলোকে বলা হয়, সেগুলোকেও কিন্তু কার্যত আটকানোর জন্য এই আগামী সপ্তাহ থেকে নতুন নতুন ভয়ঙ্কর বিল আসতে চলেছে। কিন্তু এই বিলগুলো কেন আসলে আপনার আমার কি হবে, সেগুলো আজকে আলোচনা করব। এবং আপনাদের সমর্থন প্রয়োজন, আপনাদের বক্তব্য প্রয়োজন যে এই ধরনের আইন প্রণয়নটা পশ্চিমবঙ্গে দরকার ছিল কিনা, কেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই সমস্ত আইন আনার প্রয়োজন বোধ করেননি। আজকে আলোচনা করব এইসব বিষয় নিয়ে। চলুন শুরু করা যাক। নমস্কার, আমি প্রলয়। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব, তার কারণ এই দাবি আমার আপনার, এই দাবি আমাদের সবার। এই আইনটি গ্যাংস্টার আইন যে আমি বললাম, এই গ্যাংস্টার আইন এটা উত্তরপ্রদেশের আইন, অর্থাৎ যোগী মডেল কার্যকর করতে চলেছেন পশ্চিমবঙ্গেও কিন্তু শুভেন্দু অধিকারী। আমাদের এখানে এই আইনটি, যেটি গেজেট নোটিফিকেশন গত বুধবার বেরিয়ে গিয়েছে, এই আইনটির গাল ভরা একটা নাম রয়েছে, আমাকে দেখে পড়তে হবে এটা। দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। এবং এটার সঙ্গে আরো একটি বিল যুক্ত হবে, অ্যামেন্ডমেন্ট হবে ওইটি এক্সিস্টিং বিল, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার 1972। এই দুটো আইন মিলে একটি নতুন আইন এবং আরো একটি 1972 সালের আইনটাকে অ্যামেন্ড করে এই দুটো মিলিয়ে একটি আইন তৈরি করা হবে, যেটা কার্যত ওই গ্যাংস্টার আইন বললে আপনাদের বুঝতে খানিক সুবিধা হবে। এবার আমি একেবারে গোদা বাংলায় আপনাদের সামনে আগে বলার চেষ্টা করি যে এই আইনটা এক্স্যাক্টলি আসলে কি হবে। দেখুন, এই আইনটা আসলে পশ্চিমবঙ্গে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজনীতির প্যাটার্ন তৈরি করেছিলেন, যে সমাজে যারা লাল চুল কানে দুল থাকবে, যারা সব থেকে বেশি তোলাবাজি করতে পারবে, যারা সব থেকে বেশি মানুষ খুন করে প্রমাণ লোপাট করতে পারবে, যারা ধর্ষণ করার পরও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে জয় বাংলা বলবে, এদের সবাইকে একত্রিত করে আমাদের পার্টির তলায় নিয়ে চলে এসো। এবং যেহেতু পুলিশ আমাদের আন্ডারে থাকবে, তাই এদের সকলকে একত্রিত আনলেও এদের বিরুদ্ধে কোনো ধারা কার্যকর হবে না এবং এদের বিরুদ্ধে বাড়িতে কোটি কোটি টাকার ক্যাশ উদ্ধার হতে পারে, কিংবা কেজি কেজি বাটের সোনা উদ্ধার হতে পারে, কিংবা জমির পর জমি, একরের পর একর জমি উদ্ধার হলেও এদের বিরুদ্ধে বড়জোর কি হবে? এদের বিরুদ্ধে বড়জোর যেটা হবে, এদের নামে কেউ একটা অভিযোগ করে থানায় এদের নামে এখন যে আইন রয়েছে, অভিযোগ করলে সেই অভিযোগের ভিত্তিতে তাদের নামে মামলা মোকদ্দমা শুরু হবে
সেখানে কি হবে? তাদের বাড়িতে গেলে এই যে বিধাননগরের মেয়র, তিনি যে বাড়িতে কেজি কেজি সোনা তার বাড়িতে যে উদ্ধার হলো, কি হয়েছে? এটা সিজার লিস্ট। আপনারা বলবেন তো ওগুলোও তো বাজেয়াপ্ত হচ্ছে না, দুটো ডিফারেন্স রয়েছে। ওই যে মেয়রের বাড়িতে কেজি কেজি সোনা, বান্ধবী এবং তার বাড়িতে যে কেজি কেজি সোনা উদ্ধার হয়েছে, সেই সোনাটা অ্যাকচুয়ালি বাজেয়াপ্ত করা হয়নি, সেটাকে মানে শুধু কি বলবো, জব্দ করা হয়েছে। অর্থাৎ সিজার লিস্টে ওই কেজি সোনার পরিমাণ উল্লেখ করেছে। তার মানেটা আপনাদের যদি আমি খুব ক্লিয়ার করে বলি, ওই সম্পত্তিটা এখনো যাদের নামে ছিল তাদের নামে রয়েছে, এই সম্পত্তির হস্তান্তরটা হয়নি। কিন্তু এই যে নতুন বিলটার কথা আমি বলছি, যেটা আমি গোদা বাংলায় আপনাদের সামনে ব্যাখ্যা করতে শুরু করেছি আর বাকিটাও করব, সেইটাতে মালিকানা হস্তান্তর হয়ে যাবে। অর্থাৎ এই যে কেজি কেজি সোনা আপনি যে বাড়ির মধ্যে রেখে দিয়েছেন, আপনি ধরা পড়ার পর এবং ক্রাইটেরিয়া ফুলফিল হলে ওই সোনার যে মানে ওনার যিনি, সে ওনারশিপটা চেঞ্জ হয়ে গিয়ে সরকার হয়ে যাবে আপনার নাম থেকে সরে গিয়ে। অর্থাৎ খুব ভালো করে যদি ভেবে দেখেন, যে এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা কি জানতেন, যে আমি লক্ষ কোটি টাকার দুর্নীতি করব, বড় জোর আমার কি হবে? বড় জোর আমার 3 মাসের জেল হবে, 6 মাসের জেল হবে, কিংবা অনুব্রতের মতো এত বড় একটা দুষ্কৃতী সে পর্যন্ত কত বছরের, 2-2.5 বছরের একটা জেল খেটে তার নামে এই যে এত এত সম্পত্তি রয়েছে, সেগুলো কি মালিকানা হস্তান্তর হয়েছে? সেইগুলো কি এই যে তার নামে গোডাউন, তার নামে একরের পর একর জমি, যে রাইস মিল, তার নামে এত এত গাড়ি, সেগুলো কার নামে রয়েছে? সেগুলো তো এখনো অনুব্রতর নামেই রয়েছে। সেগুলো কি থোড়ি গভর্নমেন্ট সেগুলোকে বাজেয়াপ্ত করে তাদের নিজেদের নামে নিয়ে নিয়েছে, কিংবা সেগুলো বিক্রি করে সাধারণ মানুষ যাদের বিরুদ্ধে তোলা তুলেছিলেন অনুব্রত মণ্ডল তাদেরকে থোড়ি দেওয়া হয়েছে? তার কারণ আইনে সেটা প্রভিশন ছিল না। এবার সেই আইনটা আসছে, যেখানে তৃণমূলের নেতৃত্বরা আর অন্তত এটার জন্য রাজনীতি করবেন না যে আমি অনেক টাকা জমাবো, অনেক লোকের কাছ থেকে তোলা তুলবো। ওই যেমন অদিতি মুন্সি কীর্তন করতেন, আর পেছন দিকে তার হাজবেন্ড 100 কোটি টাকার সম্পত্তি করে ফেলেছিলেন কাউন্সিলর হয়ে তোলাবাজি করে, এবং এই তোলাবাজির জন্য কিন্তু এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি। কিন্তু মানে গ্রেপ্তার করা হলেও কি হবে, তিনি হয়তো 1 বছর জেল খাটবেন, তারপরে এসে সেই 100 কোটি টাকার মালিক হয়ে যাবেন। কিন্তু এখন যে বিলটা আসছে, আপনার ওই তোলাবাজিতে সংগ্রহ করা সম্পত্তিটা সেটা আপনার নাম থেকে হস্তান্তর হয়ে যাবে, এবং সেটা আইদার সরকার গ্রহণ করে নেবে, কিংবা সরকার মানে যার কাছ থেকে আপনি তোলা তুলে এই কাজগুলো করেছেন তাদের নামে ফিরিয়ে দেওয়া হবে। এই একটা মারাত্মক ঘটনা। আমি এই এক্স্যাক্টলি আমি যে কথাটা বলছি এটা সত্য, সত্য কি সত্য সেটা প্রমাণ করার জন্য শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য আমি শোনাবো। বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে লাল চুল কানে দুলের এদের ঠাঁই জেলেই হবে, এবং যারা ভেবেছে ওই 3 মাস 4 মাস পর জামিনে বেরিয়ে আসবো আবার সবটা ভোগ করব, তাদের আমরা এটা করতে দেব না, আমরা সম্পত্তি বাজেয়াপ্ত করব। গত সপ্তাহে এটা বলেছেন, আর সোমবার দিন এই আইনটি পশ্চিমবঙ্গে আসছে। একবার কমেন্টে লিখবেন না যে কত বড় একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে। শুনুন শুভেন্দু অধিকারী সেদিনের বক্তব্য। আপনাকে আমরা বলে দিয়ে গেলাম, আমি পরিষ্কার ভাবে বলে দিয়ে গেলাম, এই রাজ্যে আমরা শপথ নিয়েছি গুন্ডা, মাফিয়া, তোলাবাজ, লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। শুধু তাই নয়, এই সেশনে বিল আসছে আমার দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর। অনেকেই ভাবছেন 2 মাস থাকলাম তারপরে আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা, হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। শুনলেন শুভেন্দু অধিকারী বক্তব্য। এই হচ্ছে মানে সব থেকে ভালো উপায় যে তৃণমূল কংগ্রেস কেন লোকে করবে।
কেন দেখবেন, আপনাদের যে কোনো পাড়ায় দেখবেন, যে পাড়াতে যে সমস্ত ছেলেরা, বকাটে ছেলেরা যারা পান বিড়ির দোকান পর্যন্ত করে খেত না বা তাদেরকে মানুষ ট্রাস্ট করতো না, তারা দেখবেন প্রত্যেক পাড়াতেই বড় বড় তৃণমূলের নেতা হয়ে গিয়েছিল। কারণ তারা মনে করেছিল তাদের এই যে চৌর্যবৃত্তির যে একটা কি বলবো একটা যে কোয়ালিটি রয়েছে, সেটাকে অফিসিয়ালি সরকারিভাবে মান্যতা দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইপোর নামে কোটি কোটি টাকা দুর্নীতি এবং 1 লক্ষ কোটি টাকা নাকি বাইরে সরিয়ে রেখেছেন বলে পশ্চিমবঙ্গের একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর মুখ দিয়ে এই কথা বেরিয়েছে। সেই কারণে আরো যারা যারা চুরি করছেন সকলকে একটা মান্যতা দেওয়ার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে আমি টালির চালায় থাকবো, আমি চটিতে সেফটি পিন লাগিয়ে ভোটের প্রচারে হাঁটবো এবং সেফটি পিনটা ইচ্ছা করে মাঝে মাঝে খুলেই যাবে, আমি লাগাবো সবার সামনে, তো এইভাবে আমি ভোটটা করাবো। আর ওদিকে আমাদের নামে এইরকম হাজার নয় লক্ষ কোটি টাকার সম্পত্তি আমাদের নামে থাকবে, মানে অভিযোগ এখনো প্রমাণ করার কাজটা কিন্তু সরকারের বা কোর্টের। এবার আমি আপনাদের সামনে বলছি যে কারা কারা এটা হবে, যে অপরাধের আগে, এর বৈশিষ্ট্য হচ্ছে অপরাধের আগেই গ্রেপ্তার করা হতে পারে। অর্থাৎ যদি আমরা জানি, ধরুন রামনবমীর সময় আমরা জানি যে পুলিশের কাছে তো খবর রাখে, ধরুন রামনবমীর সময় আমরা জানি যে এইখান দিয়ে গেলেই, এই জায়গাটা দিয়ে গেলেই এই লোক দুষ্কৃতি পাকানোর চেষ্টা করে প্রত্যেকবার, আর এরা মানে এখানে গন্ডগোল করে, তাহলে পুলিশ কি করতে পারে? পুলিশ তাদের ওই রুলের মধ্যে ক্রাইটেরিয়া মিট করে গেলে পুলিশ তাদেরকে আগাম তুলে নিয়ে গিয়ে জেলের মধ্যে পুরে দিতে পারে, 1 বছর তাদেরকে মানে জেলের মধ্যে রাখতে পারে, অপরাধ করার আগেই জেল হয়ে যেতে পারে। তাই সাবধান, লাল চুল কানে দুল যারা রয়েছেন, এখনো যারা ভাবছেন আবারও জয় বাংলা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভাবছেন সংগঠিত হবেন, না পারলে ঋতব্রত তৃণমূলে চলে যাবেন, সাবধান। কিন্তু অপরাধ না করলেও কিন্তু জেলে যাবেন যদি আপনার নামে ওই ক্রাইটেরিয়াগুলো, আমি যদি সময় পাই সেগুলো কয়েকটা আমি বলবো আছে কোন ক্রাইটেরিয়ার জন্য সেটা হতে পারে। এবং এই যে প্রথম তাহলে কি বললাম আমি, একটা হচ্ছে প্রিভেনশন, এটা হচ্ছে প্রিভেনশন ল, মানে আপনি করার আগে গ্রেপ্তার হতে পারেন। দ্বিতীয় হচ্ছে প্রপার্টি কনফিসকেশন, মানে আপনার প্রপার্টি বাজেয়াপ্ত করা হবে, জব্দ করা নয়, সিজার লিস্টে নয়, শুধু সিজার লিস্টে নাম থাকবে না, বাজেয়াপ্ত করা হবে। 3 নম্বর হচ্ছে আপনাকে এলাকা থেকে সরকার চাইলে, প্রশাসন চাইলে বহিষ্কার করা হবে। অর্থাৎ এই যে পুষ্পা, এই যে শাহজাহানরা আর নতুন করে তৈরি হতে পারবে না, আর কোনোভাবে এরা মাথা চাড়া দিতে পারবে না। সরকার চাইলেই এদেরকে ওই জায়গা থেকে বহিষ্কার করতে পারে। আপনাদের মনে রয়েছে যখন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়, তখন আমি আপনাদের সামনে বলেছিলাম যে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে যারা হ্যাবিচুয়াল অফেন্ডার, যাদের মজ্জায় মানে দুষ্কৃতি বা অপরাধ করার অভ্যাস রয়েছে, যারা গ্রেপ্তারও হয়েছেন অতীতে, তাদের বিরুদ্ধে তাদেরকে খুঁজে এনে ওই নির্বাচনের সময় জেলে ঢোকানোর পারমিশন দিয়েছিল কিন্তু নির্বাচন কমিশন। এখানেও কিন্তু তাই হতে পারে যে আপনাকে এলাকাও ছাড়া করা হতে পারে। ধরুন এই জায়গায় নির্বাচন হবে, আমরা জানি যে প্রশাসন জানে এখানে এই 10টা এখানকার গ্যাংস্টার রয়েছে, এদেরকে এলাকা ছাড়া করা হবে নির্বাচন মিটে গেলে। মানে তারা অপরাধ করেনি, কিন্তু অপরাধের প্রমাণও নেই এখনো, কিন্তু তা সত্ত্বেও প্রশাসনের কাছে এই ক্ষমতা থাকবে যে তোমরা এখন থেকে যাও কিংবা জেলের মধ্যে থাকো, তারপরে ঘটনা মিটে গেলে তারপরে তাদেরকে ছাড়া হতে পারে, সেটা যদি প্রশাসন বোঝে ছাড়া হতে পারে। এরপরে হচ্ছে মানে বললাম যে সংগঠিত অপরাধের ক্ষেত্রে ব্যবস্থা, সংগঠিত অপরাধ কাকে, কোন ঘটনাগুলোকে সংগঠিত অপরাধ বলা হবে না? যদি তোলাবাজি কেউ করে, যদি জমি দখল করে, মানে অন্যের জমি কেউ যদি দখল করে রাখে, যদি অস্ত্র রাখে, যদি আপনি একটা সঠিকভাবে ব্যবসা করার চেষ্টা করছেন, আপনার কাছে তোলার চেষ্টা করা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে আপনি এই টাকা দিতে হবে মাসে, নাহলে আপনার ব্যবসা বন্ধ করে দেবো, এইরকম যদি কেউ উপদ্রব করে, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে এই আইনটি প্রযোজ্য হবে। এবার আসুন আপনাদের সামনে আমি আরো আইনের বিস্তারিত বলি, যেটা হচ্ছে কোন কোন, মানে এই বিলে বলা হয়েছে সমাজ বিরোধীদের তো বলা হয়েছে, যেমন সমাজ বিরোধী আমরা দেখেছিলাম যে সিএএ আইন যখন চালু হয়েছিল, লাগু হয়েছিল, তখন দেখেছিলাম ট্রেনে পাথর ছোড়া, স্টেশন জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। এই ক্ষেত্রে কি হবে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ওই ক্ষতিপূরণ, সরকারি ক্ষতিপূরণ কিন্তু সেখান থেকে আদায় করবে সরকার। তাই মনে রাখবেন, যারা এই সমস্ত মাথায় এখনো রয়ে গিয়েছে, যারা ভাবছেন সুযোগ পেলেই এবারে কিন্তু আমরা নিয়ে নেব, তারা কিন্তু সাবধান থাকবেন। এমনিতে তো জেল তেল হবেই, আপনার বাড়ির ওই সম্পত্তি যেখানে আপনার বাবা মা থাকেন, সেটিও পর্যন্ত সরকার চাইলে বাজেয়াপ্ত করে কিন্তু ওই সরকারের ক্ষতিপূরণ কিন্তু মেটাবে। ঠিক আছে, সাবধানে কিন্তু, মানে
মানে সমাজ বিরোধী যারা রয়েছেন, যারা ভুল কাজ করার প্ল্যান করছেন বা অপরচুনিটি খুঁজছেন, তাদের জন্য কিন্তু একটা সতর্কবার্তা এটা জেনে রাখবেন। আচ্ছা, এবার গুন্ডা, এই বিলে গুন্ডা হিসেবে কাদেরকে গণ্য করা হবে? এখানে দেখুন কতগুলো দেওয়া রয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। প্রথমত ক, সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তি এই ধরনের কোনো গোষ্ঠীর সদস্য বা যদি নেতা হয় তাহলে তাদের মানে এটা একটা ক্রাইটেরিয়া, গুন্ডা কাদের বিবেচিত হবে, যে সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তি বা এই ধরনের কোনো গোষ্ঠীর সদস্য বা নেতা। খ, যে ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 111 কিংবা 112 ধারায় সংগঠিত অপরাধে যুক্ত থাকার অভিযোগে চার্জশিট জমা পড়েছে। অর্থাৎ অতীতে আপনার নামে যদি 111 বা 112 ধারায় ভারতীয় ন্যায় সংহিতায় যদি চার্জশিট জমা হয়ে থাকে তাহলে আপনি এই মানে বিলের আওতায় আসবেন, মানে আপনাকে গুন্ডা হিসেবে ধরা হবে এবং আপনার বিরুদ্ধে এই আইনটি লাগু হবে। মানে এটি একটি ক্রাইটেরিয়া, অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে এইগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। গ, অস্ত্র আইন, মাদক আইন, মানব পাচার প্রতিরোধ আইন এবং বিস্ফোরক আইন মোতাবেক অপরাধে যুক্ত ব্যক্তি বা অপরাধীকে সাহায্যকারী ব্যক্তি। এটা একটি মানে যারা অস্ত্র আইনে মানে অস্ত্র বাড়িতে মজুত করে রেখেছেন বা কাউকে সাহায্য করেছেন, মাদক আইন কিংবা মানব পাচার আইন, এই সমস্ত যারা নিজে করেছেন বা সাহায্য করেছেন তাদেরকেও কিন্তু এই গুন্ডা হিসেবে বিবেচনা করা হবে। সমাজের পক্ষে বিপজ্জনক বলে পরিচিত ব্যক্তি, অর্থাৎ কোনো ক্রাইটেরিয়া নেই, যদি সরকার মনে করে, প্রশাসন মনে করে যে আপনি সমাজের পক্ষে বিপজ্জনক, তাহলেও কিন্তু আপনার বিরুদ্ধে অপরাধ করার আগেই 1 বছর সরকার জেলে রাখতে পারে। এটা কিন্তু একটা বিপজ্জনক আইন। মানে সরকারকে কিন্তু অত্যন্ত মানে কি বলবো, মানে সরকারকে অত্যন্ত মানে স্বচ্ছ হতে হবে এই আইনটা প্রয়োগের ক্ষেত্রে। তার কারণ মানে নিশ্চয়ইভাবে কোনো বিরোধী কণ্ঠে কেউ বক্তব্য বললে এই আইন যেন মানে লাগু না হয়ে যায় সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, মানে এখানে যদিও ওই বামপন্থা ইয়েতে বিশ্বাস করা, তারা বলছেন যে এটা মানবাধিকার লঙ্ঘন হবে আর রাজনীতি বলে মানে বিরোধী বলে আর কিছু থাকবে না, এই সমস্ত তারা বলছেন, কিন্তু উত্তরপ্রদেশে এই আইন আছে। ইউরোপ এবং আমেরিকার প্রচুর দেশে কিন্তু এই আইন অলরেডি আছে। তো এমন কিছু নয় যে এটা একেবারেই গোটা বিশ্বের মধ্যে নতুন কোনো আসতে চলেছে, এই আইন কিন্তু বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত আছে। আচ্ছা, এবার কোন কোন অপরাধকে সংগঠিত সমাজ বিরোধী কার্যকলাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে? কোন কোন অপরাধকে মানে বলা হবে যে সংগঠিত অপরাধ? দুটো ক্রাইটেরিয়া। এক, যে কার্যকলাপ সাধারণ মানুষের জীবনে বিপদ ডেকে আনতে পারে, জীবন ও সম্পত্তির ক্ষতির আশঙ্কা তৈরি করে এবং বৈধ ব্যবসা বাণিজ্য ও পেশাগত কার্যকলাপে বাধা সৃষ্টি করে। এটা প্রথম। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা মনে পড়ে কিনা দেখুন, প্রাকৃতিক সম্পদের অবৈধ খনন, বনজ সম্পদের লুট ও সরকারি সম্পদের ক্ষতি করাও সমাজ বিরোধী কার্যকলাপ। এখানে যে কোনো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অন্তত এই প্রথম ধারা তো আসবেই, দ্বিতীয় ধারা তো অবধারিতভাবে কিন্তু চলে আসবে। তো এই মারাত্মক মানে একটা বিল আসতে চলেছে। এছাড়াও আপনারা জানেন ইউনিফর্ম সিভিল কোড, ঠিক আছে, মানে ওই মানে মুসলিম ল, পার্সোনাল ল বোর্ডে আপনার বিচার হবে, আবার অন্য কোনো একটা ধর্মের বোর্ড থাকলে সেখানে বিচার হবে, এরকম না, ভারতীয় ন্যায় সংহিতায় আপনার বিচার করা হবে। আপনার অপরাধ ভারতীয় ন্যায় সংহিতায়, মানে ধরুন, মানে আমি এক্স্যাক্টলি এটা এখনো ডিটেলে অন্যদিন বলবো, যে ভারতের ন্যায় সংহিতা যদি যেটা আপনাকে অনুমোদন দেয় তার বাইরে আপনি কোনো কাজ করতে পারবেন না। আপনি বলতে পারবেন না যে আমার ধর্মে এটা বলা রয়েছে তাই আমার ধর্ম অনুযায়ী আমি এটা করতে পারি না। ভারতের ন্যায় সংহিতায় যা বলা থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে, তার বাইরে করতে পারবেন না। এছাড়াও শুভেন্দু অধিকারী বলেছেন লাভ জেহাদ, জমি জেহাদ, এই সমস্ত বিল নিয়ে অত্যন্ত কঠিন এবং কড়া আইন আসতে চলেছে। অর্থাৎ তিনটি আইনের আজকে আমি আপনাদের সামনে কথা বললাম। আগামী দিনে পশ্চিমবঙ্গে যারা দুর্নীতি অপরাধ প্রবণ মানসিকতা রয়েছে, যারা ভাবছেন যে পার্টি করব কিন্তু সম্পত্তি কামিয়ে নিয়ে ওই 1-2 বছর জেল খেটে আসবো, কিন্তু আমার 100 কোটি টাকা 200 কোটি টাকা হয়ে যাবে, আজকে 10 মানে কি বলবো মানে 10টা প্রজন্ম গায়ে গতরে খেটে পরিশ্রম করে বুদ্ধি দিয়ে খেটেও কিন্তু আপনি ওই টাকা অর্জন করতে পারবেন না। আজকে অনুব্রতরা যে টাকা অর্জন করে বসে রয়েছেন, শুধুমাত্র বদলের 2-3 বছরের একটা জেলের কষ্ট আপনাকে নিতে হবে। এখন থেকে কিন্তু আর সেটা চলবে না, তার কারণ আপনি ওই সঞ্চয় করে রাখবেন, ওই সবটা কিন্তু সরকার বাজেয়াপ্ত করে নেবে। তো আশা করি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে বোঝাতে পারলাম কিছুটা। যদি বোঝাতে পেরে থাকি এবং যদি এই আইনকে সমর্থন করেন
তাহলে বসে থাকলে তো হবে না। তার কারণ আইন তো আপনাদের প্রোটেক্ট করার জন্য। তো আপনারা এটাতে ভালো বলছেন না মন্দ বলছেন তবেই না। আর আপনারা দেখেছেন আমাদের বক্তব্যগুলোর পরে কিন্তু প্রতিফলন আসে, প্রত্যক্ষভাবেই হোক আর পরোক্ষভাবেই হোক। তাই আপনাদের কন্ট্রিবিউশনটা কিন্তু সে যত ছোটই হোক সেটা ইম্পর্টেন্ট। কমেন্ট করবেন, পর্বটাকে শেয়ার করবেন, বাকিদেরও কমেন্ট আমার প্রয়োজন, এবং এটা সবার একটা জনমত তৈরি করতে হবে। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।